সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, আমন্ত্রণ জানাচ্ছি খাস জবান অনুষ্ঠানে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অতিথি হিসাবে। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব সদন জহির ভাই। সদন জহির ভাই, কেমন আছেন আপনি? আছি ভালো, আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, আপনাকে পেয়ে আমরা খুবই আবেগ আপ্লুত এবং খুশি হয়েছি এই জন্য যে আমরা খাস জবানে আজ প্রথম পর্ব শুট করতে যাচ্ছি। আপনার কেমন অনুভূতি লাগছে? অনুভূতি খুব ভালো লাগছে। আর আমাকে পাওয়ার টাওয়ার বিষয় নেই, কারণ আমরা এটা যৌথভাবেই কাজটা শুরু করেছি এবং আমরা একই সাথে মূলত আমাদের আলোচনাগুলো, আমাদের কথাগুলো মানুষের সাথে জানানোর জন্য, আমাদের জবানগুলো মানুষের সাথে শেয়ার করার জন্য মূলত আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের খাস জবানের প্রথম জবান হচ্ছে যে নির্বাচন একদম দ্বার প্রান্তে, কাউন্টডাউন চলছে, মানুষের মধ্যে একটা টান উত্তেজনা, এর মধ্যে কোথাও হইচই, সহিংসতা, চারিদিকে মানে গণমাধ্যম, ক্যামেরা, অ্যাকশন সব মিলে একটা নির্বাচনের এক্সপ্রেস চলছে। এর মধ্যে দিয়ে আসলে কি 12 তারিখে নির্বাচন হবে? হবে তো। আজকে আপনি এই যে প্রেস সচিব কি আমাদের শফিক ভাই বলে দিল যে একদম গুনে গুনে 5 দিন হচ্ছে সরকারের, আর 5 কর্মদিবস সরকারের মেয়াদ আছে। কি জানেন আপনি? এই যে আগামীকাল তো বন্ধ, পরে এই সপ্তাহে বৃহস্পতিবার আর আগামী সপ্তাহে হচ্ছে 4 দিন পাবে। আচ্ছা, নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য ভারতকে আমন্ত্রণ জানালো এই অন্তর্বর্তীকালীন সরকার, কিভাবে দেখছেন? জানিয়েছে ভারত তো খুব গত যেগুলো হচ্ছে মানে ভুয়া নির্বাচনগুলো তো খুব তারা মানে উৎসাহের সাথেই করেছিল, পর্যবেক্ষণ করেছিল। তো এবার একটা প্রকৃত নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা জানি না, কারণ ভেজাল খেয়ে যার পেট নষ্ট হয়ে যায় বা পেটে অভ্যস্ত হয়ে গেলে সে হঠাৎ করে আসলে মানে পিওর খাবারটা খাবে কিনা, এখন তার উচিত বিষয়। আচ্ছা, এখানে মানে এই সরকার বলছিল সংস্কার বিচার, কিন্তু শরীফ ওসমান হাদির তদন্ত রিপোর্ট জমা হবে 9 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি নির্বাচন। সরকার তো 5 দিন কর্ম দিবস আছে বলছিলেন, তাহলে আসলে এই সরকার কি জনগণের সাথে প্রতারণা করলো কিনা? সরকার আসলে কে ছিল সেটাই তো আমরা জানি না, কারণ এই সরকারটা এমন একটা অগোছালো এবং মানে এলোমেলো টাইপের একটা সরকার, এবং সেই সরকার আবার হলো প্রথমবার এসেই ওই একটু গুছিয়ে টুছিয়ে রমজান মাসটা খুব ভালোভাবে দিয়েছিল, গত 2025 রমজান মাস। তারপরে ঈদ, এগুলো খুব যখন ভালোভাবে হয়েছিল তখন সরকার মনে হচ্ছিল যে একটু হয়তো সফল হতে পারে, আর তখনই বুঝলাম যে সরকারের পেরেক শেষ। আপনি তো কথা শেষ করতে দিবেন, এই সরকারকে আর কেউ সফল হতে দিবে না, এবং অ্যাকচুয়ালি সরকারকে আর কেউ সফল হতে দেয় নাই। এবং সরকারের ভিতরে 4-5টা স্টেক ছিল, নানান ডাউন ছিল। না, সরকারকে সফল হতে দেয়নি, কে দেয়নি? আর সরকারকে নিজেই যদি ব্যর্থ হয় তাহলে তাকে সফল করবে কে? সরকারের বিশেষ সফলতা কি আসলে? বিশেষ কি উদ্যোগ আছে? সরকার সফলতা যে এখন নির্বাচন হচ্ছে, এটাই তো সরকার সবাই তো নির্বাচনই চেয়েছিল। আপনি বাংলাদেশের যে সবচেয়ে বড় রাজনৈতিক দল, হ্যাঁ, তারা তো সরকারের কাছে নির্বাচনটাই চেয়েছিল। সরকার নির্বাচনে তারা কিছু চায়নি, অন্যান্য দলগুলো কিছু চেয়েছিল, কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দল তো সরকারের কাছে। সবচেয়ে বড় দল বলতে আপনি কি বোঝাচ্ছেন? না, বলতেছি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের কাছে প্রধান এবং একমাত্র দাবি ছিল নির্বাচন। সরকার যেহেতু সেই নির্বাচন দিকেই তো যাচ্ছে, নির্বাচনটাই করতেছে। বিএনপি কে আপনি সবচেয়ে বড় দল বলছেন কেন? আসলে আপনি কি বিএনপির পেইড এজেন্ট? হ্যাঁ, আমাকে তো টাকা দেয়, জানেন না এটা? আমাকে টাকা দেয়, কারণ বিএনপি যে আমাকে টাকা দেয়, সেই টাকা না পাইলে আমি কিভাবে বুঝতাম যে বাংলাদেশে 2001 সাল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছিল এর মধ্যে একদম হচ্ছে যে 30% উপরে যারা ভোট পেত তার মধ্যে ছিল হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, আর পরবর্তীতে হচ্ছে বিএনপি। তো সেই হিসেবে তো বাকি যে দলগুলো এখন আছে তারা তো ওই যেই নির্বাচনগুলো ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছিল 2001, 1996, 1991, এই নির্বাচনগুলোতে তো কারো ভোটই হচ্ছে 12-র উপরে উঠে নাই। আচ্ছা, দ্য গার্ডিয়ান পত্রিকা একটা রিপোর্ট আছে যে দিল্লিতে বসে ভারত বাংলাদেশে ফেরার শখ করছেন পতিত ফ্যাসিস্ট। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে কি আওয়ামী লীগ আসছে বাংলাদেশে? সব করবে না, সব তো ওই সময় থেকেই করা আছে। যেদিন গিয়েছিল আপনি জানেন কিনা, প্রথমে 15 আগস্ট, তারপরে বলছিল যে 8 ডিসেম্বর আসবে, তারপরে 2025-এ নানানভাবে ডেট দেওয়া হয়েছিল, আজকে আসবে, কালকে আসবে। এখন না, এমনিতে চেষ্টাও করছে যে মানে 12 ফেব্রুয়ারি পরে 13 ফেব্রুয়ারি একটা গোলমালের চেষ্টা আছে, এবং বড় ধরনের গোলমাল হতে পারে সেটা যদি না সরকার, তার এজেন্সিগুলো এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে জনগণ সবাই সঠিকভাবে প্রস্তুত না থাকে। কারণ ওই দিন তো হবে একটা চরম 13 ফেব্রুয়ারি একটা চরম বিভক্তির একটা দিন, যে কেউই হয়তো সেদিন আর এই হাতে নিয়ে। আসলে আপনি কিসের মানে পূর্বাভাস, উৎসবের না শঙ্কার, কিসের পূর্বাভাস দিতে যাচ্ছেন? হ্যাঁ, মানে 13 ফেব্রুয়ারি কি উৎসবের দিন হবে নাকি? উৎসবের দিন তো হবে 12 ফেব্রুয়ারি। জি।
12ই ফেব্রুয়ারি উৎসব তাহলে হবে। সংখ্যাটা কোথায়? 12ই ফেব্রুয়ারি উৎসব হওয়ার পরে 13ই ফেব্রুয়ারি যখন ফলাফলের প্রত্যাশা হবে, তখন তো কেউ সমন্বিতভাবে খুব ফলাফলের প্রত্যাশা করবে না। তখন ধরেন যে দুইটা দল এখন প্রতিনিধিত্ব করছে, বিএনপি এবং জামাত জোট, হ্যাঁ, তো তখন তারা আলাদা আলাদাভাবে তো চাইবে যে কে কি হয়। সুতরাং ওই যে পৃথকভাবে একটা অ্যাচিভমেন্ট করার চেষ্টা করা, সেখানে ধরেন আপনার অন্য কেউ অন্য কোনো আশঙ্কার দিকে তারা হয়তো সজাগ নাও থাকতে পারে। কিন্তু যদি সজাগ থাকে কোনো রাজনৈতিক দল, নির্বাচনের ফলাফল কী হলো সেটা আমাদের বড় বিষয় না। আমাদের বড় বিষয় হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এখানে কোনো অরাজকতা তৈরি দিব না। আচ্ছা, আপনি দিবেন না নাকি জনগণ দিবে না? আমি সেটাই তো বলছি যে ওই রাজনৈতিক দলগুলো এবং জনগণ যদি প্রস্তুত থাকবে এটা, তাহলে সেটা ঠেকানো সম্ভব। আমাদের এই যে নির্বাচন দেখছি সবসময় দ্বিদলীয় একটা দৌরাত্ম্য বা দাপট, যে কোনো এক দল জিতে আরেক দল হার, এই যে দুই দলের রাজনীতি বিভিন্ন সময় দেখি যে এক দল একতরফা নির্বাচনে জয়লাভ করে আর আরেক দল মানে নির্বাচন, এই যে দুই দলের রাজনীতি দীর্ঘ সময় ধরে চলছে। আসলে বাংলাদেশে গণপ্রথানের পরে তৃতীয় কোনো দল বা তৃতীয় কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটলো না কেন? না, দ্বিদলীয় ব্যবস্থা যেটা শুধু বাংলাদেশ সামনে কেন দেখবেন, এটা তো সারা পৃথিবী জুড়েই হচ্ছে এই জিনিসটা হয়ে থাকে। আমেরিকাতে তো ডেমোক্রেসি, না আপনার কথা শেষ, নতুন বন্দোবস্ত না আপনি প্রশ্ন করেছেন অ্যান্সার নেন এবার। হ্যাঁ, আমেরিকার হচ্ছে রিপাবলিক ডেমোক্রেটিক, হ্যাঁ, পাকিস্তানে হচ্ছে পিপিপি মুসলিম লীগ, কিন্তু সেখানে ইমরান খানের দলের উত্থান হলো। হ্যাঁ, তারপরে শ্রীলঙ্কাতে তো ছিল হচ্ছে ওই চন্দ্রিকা কুমারাতুঙ্গাদের যে পার্টি এবং বন্দর নায়কেদের যে পার্টি, সেখানে তো এখন এসে অনুরা কুমার মানে উঠে গেল। হ্যাঁ, নেপালি কংগ্রেস এবং ইয়েরা ছিল। ভারতে তো ভারতের জাতীয় কংগ্রেস এবং বিজেপি, তো সেখানেও উত্থান হচ্ছে। সুতরাং বিপ্লবের মধ্য দিয়ে আমার তো মনে হয় যে তৃতীয় শক্তি উত্থান না হলে যে অন্তপক্ষে জামাত যে এখন চোখে চোখ রেখে বিএনপির সাথে লড়াই করছে, শুধু জামাত বলবো না, এখানে জামাত এনসিপি জোট, হ্যাঁ, তো এটা তো হওয়ার কথা থাকতো না যদি না এখানে তৃতীয় কোনো শক্তির উত্থান না হতো। আচ্ছা, এখানে কি আপনি জামাত এবং বিএনপির যে আপনি চোখে চোখ রাখার কথা বলছেন, এরা তো তারা তো এক সময়কার এলাই পুরো নাটক রাজনীতির এরশাদ পতনের সময় বিএনপির এটা জামাত বিএনপির নাটক কিনা? আরে এরশাদ পতনের সময় বিএনপির আওয়ামী লীগ কি এলাই ছিল না? কিন্তু এখন ওই নির্বাচনে কি তারা বিআই পাচ্ছে নাকি চোখে চোখে লড়াই করছে? না, এই যে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, আসলে এই যে নির্বাচন কি তো রাজনৈতিক দলগুলোকে মানে এনজিও মনে হয়, তো ক্ষমতার জন্য রাজনীতি করবে। ক্ষমতা ঠিক আছে, কিন্তু এই নির্বাচন আসলে জনগণের মুক্তি মিলবে কিনা বা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করবে, জনগণ মুক্তি চাই কিনা, নাকি শুধু শাসক পরিবর্তন হবে? জনগণ মুক্তি চাই কিনা, জনগণ যদি মুক্তি চায় অবশ্যই মুক্তি মিলবে। আপনি বলছেন ফলাফলের কথা, আদৌ কি মানে এমন হলো যে ভোট গণনাতে কারচুপি হলো বা আর আদৌ ফলাফল প্রস্তুতিতে যারা আছে এই প্রক্রিয়াটা, এটা কতটুকু স্বচ্ছ হবে বলে মনে করেন আপনি? ইসি কি পারবে যে সুষ্ঠু নির্বাচন দিতে? স্বচ্ছ বলতে 2008-এর মতো নির্বাচন হয় কি না সেটা নিয়ে একটা আশঙ্কা না, আছে। আমরা 26 যদি হ্যাঁ ওইটাই বলতেছেন, তারপরে তো এখনো পর্যন্ত প্রত্যাশা তো করছি যে সবকিছুই মানে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছভাবে হবে। কিভাবে হবে যখন এই কারণ ইসি একটা ইউনিয়ন পরিষদে নির্বাচন করার আয়োজন মানে অভিজ্ঞতা নেই যে ইসি গঠিত হয়েছে? ইসি কি সম্ভব যে একই দিনে 300 আসনের নির্বাচন হবে, একই দিনে গণভোট? আচ্ছা, ধরেন ইসির কাছে কি কোনো আলাদা চেরাগ আছে? 1991 সালে যখন বিচারপতি আব্দুর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছিল চিফ ইলেকশন কমিশনার হিসাবে, উনি কিন্তু প্রথমে শেষ এই সংসদ নির্বাচনটি করেছিলেন। হ্যাঁ, 1996 সালে আবু হাসান সাহেব এসে প্রথমে সংসদ নির্বাচনটি করেছিলেন। আবু সাইদ সাহেবও সম্ভবত এর আগে অল্প কয়েকটা নির্বাচন কন্ডাক্ট করেছিলেন, কিন্তু মেইনলি পরবর্তী সংসদ নির্বাচনটি করেছিলেন। ওই নির্বাচনগুলি সবচেয়ে ভালো হয়েছিল, যে যারা হচ্ছে আগে কোনো নির্বাচন না করে সরাসরি জাতীয় নির্বাচনে ঢুকেছিল যে সমস্ত কমিশনগুলো, তারাই তো ভালো করেছে। কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচন বাতিল হওয়ারও মানে ইতিহাস আছে বাংলাদেশে, সেক্ষেত্রে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন কি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা আছে? বাংলাদেশ নির্বাচন তো শুধু মানে ফেব্রুয়ারিতে অনেক একটা ফেব্রুয়ারি জানা 22 এটা 2007 সালে 22 জানুয়ারি হওয়ার কথা ছিল নির্বাচন। হ্যাঁ, ওইটা বাতিল হয়েছে। এই নির্বাচন বাতিল হবে কিনা, আপনি প্রবাসীরা 1 লক্ষের উপরে তো অলরেডি ভোট, তার পোস্টাল ভোটিং তো হয়ে গেছে, তার ভোট অলরেডি পাঠিয়ে দিয়েছে। তার মানে কি আপনি নির্বাচন প্রক্রিয়া আপনি ঢুকে গেছেন। এখন সেখানে কি দেশের যদি সুনামি টুনামি কিছু হয়, এরকম ভূমিকম্প, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, না, সেটা আলাদা বিষয়। একটু সর্বশেষ জানতে চাইবো যে 330 জন বিদেশি পর্যবেক্ষক আসছে নির্বাচন পর্যবেক্ষণ করতে, এতে কি প্রভাব পড়বে নির্বাচনে? তারা চলে আসছে না, আসছেন না এসেছেন না, এবছর তো পর্যবেক্ষকদের জন্য বা সবার জন্য একটা অবৈধ সুযোগ আছে, আর সারা পৃথিবী এই নির্বাচনটাকে খুব ভালোভাবে নিচ্ছে। সো এটা তো অবশ্যই মনে করি পজিটিভ ভাইব নিয়ে আসবে। নির্বাচনের সামনে আসলে কি ধরনের মেরুকরণ হতে পারে রাজনৈতিক অঙ্গনে?
না নির্বাচনের পরে আগে, নির্বাচনের আগে এবং পরে কি ধরনের মেরুকরণ হতে পারে? না, মেরু তো করণ হয়েই গেছে। আপনি বাক যুদ্ধ যেভাবে শুরু হয়েছে, হ্যাঁ, জি মানে আজকে ওই বাংলাদেশ সময়ের যেই আমাদের ইলেকশন গোল যে অনুষ্ঠানটা, সেখানে তো আমরা এই বিষয় নিয়ে বলেছি কথা, যে বাক যুদ্ধ যেটা শুরু হয়েছে, তো সেই যুদ্ধ তো চলছে। তো এই যে যুদ্ধ চলছে এখন, তো এই কথার লড়াই, তারপরে আরো লড়াই চলে, পেশি শক্তির লড়াই চলে আসতে পারে নির্বাচনে। এগুলো নির্বাচনের সৌন্দর্য, যদি না সেটা একদম হচ্ছে যে মারামারি খুনাখুনি পর্যায়ে না চলে যায়। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, জামাত ইসলামের ঢাকা 17 প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? ওইটি 1 মাস আগের ঘটনা, 1 মাস আগের ঘটনা। তার মধ্যে ভদ্রলোক গিয়ে ওইখানে গিয়ে নিঃশর্তভাবে ক্ষমা টমা চেয়ে একটু মানে মিটমাট করে ফেলছে আর কি। তারপরে এগুলি বের হয়েছে। এখন এগুলো তো হবেই। আপনি ওই দিক দিয়ে খালেদুজ্জামানের হচ্ছে ওই ক্যান্টনমেন্টে গিয়ে হচ্ছে কি তোর ওই কথা কাটাকাটি এগুলি হচ্ছে। আবার অন্যান্য দলে তাদের এমপি প্রার্থী আছে, তাদের কিসব বিশ্রী বিশ্রী ভিডিও ভাইরাল হচ্ছে। তো এখন এইগুলো ইলেকশনের আগে হবে, এগুলো নিয়ে আপনি মানে এত বেশি এমন টেনশনের কারণ। টেনশনটা হচ্ছে মেইনলি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার ঠিক থাকবে কিনা, বা আমার প্রশাসন কোনো বায়াস থেকে ভুগবে কিনা। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে মানে রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হলো কিনা? রাজনীতির গুণগত পরিবর্তন কি আসলে রাজনৈতিক দলগুলো চেয়েছিল? মানে রাজনৈতিক বিদ্যমান যে দলগুলো, তারা তো চায়নি এখানে গুণগত পরিবর্তন হোক। আপনি যেটা চাইবেন না সেটা কিভাবে হবে বলেন তো? প্রচলিত রাজনীতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে আসলে কি তারা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে? জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে, যেটা এই প্রশ্নের অ্যান্সারটা এখনো শেষ হয়নি। এই প্রশ্নের অ্যান্সারটা হবে যেহেতু জনগণ মোটামুটি, আমরা কয়েকটা জরিপে দেখলাম যে 90% উপর জনগণ ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছেন। তো তারা যদি ভোট কেন্দ্রে যান, ভোটাধিকার প্রয়োগ তারা করেন, হ্যাঁ, সবকিছু করার পরে যদি দেখা যায় যে আপনার করার পরে তো তারা একটা প্রত্যাশা নিয়েই করবে, তারপর তারা তো 5টা বছর অপেক্ষা করবে। তো সেখানে 1-2 বছরের মধ্যে স্পষ্ট হবে যে আসলে জনগণ যাহা চেয়েছিল তাহা কি ভুল করে পেয়েছে। সর্বশেষ একটু জানতে চাইবো যে এই নির্বাচনে সরকার গঠন করবে কে? বিএনপি না জামাত নাকি তৃতীয় কোনো শক্তি? মানে এটা আমার সর্বশেষ প্রশ্ন, এরপর আর কোনো সর্বশেষ নাই। আচ্ছা, যদি সর্বশেষ প্রশ্নই হয়ে থাকে তাহলে এই নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে। এককভাবে করতে পারে, এটা কোয়ালিশনের মাধ্যমে হতে পারে। আচ্ছা, চরমনায় পীর সাহেব কি ক্ষমতায় যাবে? তারা তো এককভাবে নির্বাচন করছেন, তাদের সম্ভাবনা কত? জাতীয় পার্টি তো নির্বাচন তো অনেক দলই করবে। জি। আর জামাত ইসলাম কি ক্ষমতায় যাবে? হ্যাঁ, জামাত ইসলাম অনেকে এখন ফেসবুকে দেখা যাচ্ছে যে ডাক্তার শফিকুর রহমানের ছবি। আপনার শেষ প্রশ্ন হয়ে গেছে, শেষ প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। না আসলে নাকি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? হ্যাঁ, আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান? যদি আমি দাঁড়াইতাম তাহলে তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তাহলে এই প্রশ্ন আপনি উত্তর দিচ্ছেন না কেন? আপনার প্রশ্ন শেষ হয়ে গেছে। আপনি যখন বলছেন যে নির্বাচনে কারা জয়লাভ করতে পারে, এক সরকার গঠন কারা করবে, তো মোটামুটি যারা জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে, এটি তো নিয়ম। না, এই সরকার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতা হস্তান্তর করবে কিনা এই ব্যাপারে তো প্রশ্ন থাকে আপনার। ওইগুলো তো হয়ে গেছে, এগুলো তো এখন আর দ্বিতীয় নতুন কোনো প্রশ্ন তো হবে না। আপনার সর্বশেষ প্রশ্ন হয়ে গেছে না? না না, ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন হয়ে গেছে না। তার মানে আপনি নির্বাচনের বিষয় কি আপনি এড়িয়ে চলতে চাচ্ছেন? আমি তো এড়িয়ে চলি নাই, আমি তো যাই হোক, আমাদের অতিথি আর প্রশ্নের উত্তর দিতে চাচ্ছেন না। না না, আমি তো দিতাম যদি আপনি সর্বশেষ প্রশ্ন না বলতেন, তাহলে আপনি আরো প্রশ্ন বললে আমি প্রশ্নের উত্তর দিতাম। আপনি যেহেতু সর্বশেষ প্রশ্ন, আমার প্রশ্ন সর্বশেষ, কিন্তু দর্শকের প্রশ্ন আছে না, এরপর দর্শকের প্রশ্ন কোথায় আছে দেখেন। দর্শকের প্রশ্ন হলো, দর্শকের প্রশ্ন কোথায় করেছে? এখানে কোনো দর্শক তো এখন তো আমরা রেকর্ডেড অনুষ্ঠানে। দর্শকের প্রশ্ন হলো যে দর্শক কোথায় কাকে প্রশ্ন করেছে? দর্শকের প্রশ্ন হলো যে আজকের ওই অনুষ্ঠানের অতিথি জনাব স্বজন জহির কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এটা দর্শকের প্রশ্ন। হ্যাঁ, এটা দর্শকের প্রশ্ন। দর্শকের প্রশ্ন আমি, হ্যাঁ, প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই, নাকি আপনি প্রধানমন্ত্রী হতে চান? যে এই যে বাংলাদেশের যে পরিবর্তন আকাঙ্ক্ষা নিয়ে যে জুলাই বিপ্লব সংগঠিত হলো, বিপ্লবকে যিনি ধারণ করতে পারবেন তাকেই আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সকলকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকে প্রথম পর্ব, আগামী দ্বিতীয় পর্বের জন্য আপনারা অপেক্ষায়, দ্বিতীয় পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ, দেখতে থাকুন খাস জবাব।